বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন পাঠদানে তোমাদেরকে স্বাগত জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুর্যোগকালীন সময়ে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছে, আজকে আমরা যে কোর্সটি আলোচনা করব দ্বিতীয় বর্ষ সম্মানে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। যে চ্যাপ্টারটি কথা বলবো সেটা হচ্ছে রিসার্চ ডিজাইন, স্টেজেস অফ রিসার্চ ডিজাইন, গবেষণা ভাগ, উপাদানগুলি, সামাজিক গবেষণায় গবেষণা নকশার প্রয়োজনীয়তা। আমি আজকে এই ক্লাসে তোমাদের সাথে আছি মোহাম্মদ জামাল উদ্দিন, এমসি কলেজ, সিলেট। প্রথমে আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো একটু আলোকপাত করে নিই। গবেষণা নকশা বলতে আমরা কি বুঝি, গবেষণা নকশার ধাপ বা পর্যায়গুলো কি, সামাজিক গবেষণার ক্ষেত্রে গবেষণা নকশার প্রয়োজনীয়তাগুলো কি, সেগুলো আমরা একে একে তুলে ধরব। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে গবেষণা নকশা জিনিসটা কি। হোয়াট ইজ রিসার্চ ডিজাইন? আমরা যেমন বলি একটি গবেষণা আমরা কিভাবে করি, তার যে একটা ছক, তার যে একটি মনোনকশা, সেটাই হচ্ছে গবেষণা নকশা। সাধারণত গবেষণা নকশা হলো পরিমিত ব্যয়, প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত সংগ্রহের পরিকল্পনা গঠন। এর উদ্দেশ্য হতে পারে প্রকল্প পরীক্ষণ অথবা কোন পরিস্থিতির উপর কার্যকারণ সম্পর্ক নির্মাণ করা। আমরা ব্যক্তি বিশেষের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো একটু দেখতে পারি। দুই একটি সংজ্ঞা ফ্রেডারিক এন্ড কার্লিঞ্জার 1930-তে তিনি বলেছেন, রিসার্চ ডিজাইন ইজ দ্য প্ল্যান, structure and strategy of investigation convenes to obtain answer to research question and control variance. এখানে একটি স্পেলিং ভুল হয়ে গেছে, অ্যান্সার বানানটি, এটা অ্যান্সার হবে, আর কনভিন্সড শব্দটা হবে কনভিন্সড। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, গবেষণা নকশা হচ্ছে একটি পরিকল্পনা বা কাঠামো, একটি উপায় যার মাধ্যমে একজন গবেষক বিভিন্ন প্রশ্ন করে নিয়ন্ত্রিত মাত্রায় নিয়ন্ত্রণ আরোপ করে বিভিন্ন উত্তরগুলো খুঁজে পেতে পারে। অর্থাৎ গবেষণা নকশা গবেষণা সংক্রান্ত প্রশ্নপত্রের উত্তর পাওয়ার একটি উপায় এবং চলক সমূহের নিয়ন্ত্রণ করার পরিকল্পনা কাঠামো। আমরা যদি জিনিসটাকে ব্যাখ্যা করি এইভাবে, গবেষণা নকশা হচ্ছে প্রশ্ন করে উত্তরদাতার কাছ থেকে সেই প্রশ্নের উত্তর আদায় করার একটা কলা কৌশল। আমরা যদি একজন ব্যক্তিকে প্রশ্ন করি, সেই ব্যক্তির কাছ থেকে কিভাবে উত্তরটা চাই, কিভাবে উত্তরটা নিব, তার একটি কলা কৌশলই হচ্ছে এই গবেষণা নকশা। সায়েন্টিস্টের মধ্যে গবেষণা নকশা হলো মোটামুটি ভাবে গবেষণার স্বার্থ চারিতার্থে পরিমিত ব্যয়ের মধ্য দিয়ে উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনার পদ্ধতিগত ব্যবস্থা। তার মানে সহজ করে যদি আমরা কথাটাকে এভাবে বলি যে রিসার্চ ডিজাইনটা হচ্ছে গবেষণার স্বার্থ আদায় করে নেওয়ার জন্য অল্প খরচে ডাটা বা উপাত্ত সংগ্রহ করে সেখান থেকে সেই উপাত্তগুলাকে বিশ্লেষণ করে আলোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে একটি গন্তব্যে উপনীত হওয়া। সুতরাং
গবেষণা নকশা কতগুলো নির্ধারিত প্রশ্নের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে। অর্থাৎ গবেষণা নকশা হতে হলে কতগুলো জিজ্ঞাসা থাকে। সেই জিজ্ঞাসাগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝবো যে আসলে জিনিসটা কি। তাহলে আসলে আমরা দেখি যে গবেষণা নকশার কতগুলো প্রশ্ন কি রকম হতে পারে। যেমন, কি প্রসঙ্গে এই গবেষণাটা নির্ধারিত হলো, কেন নির্ধারিত হলো, কোথায় গবেষণাটি কেন্দ্রীভূত হবে, কি ধরনের উপাত্ত এক্ষেত্রে প্রয়োজন, কোথায় এই উপাত্ত পাওয়া যেতে পারে, গবেষণাটি স্যার স্যার স্ক্রিনে তো গবেষণা নকশার কোনো সংজ্ঞা দেখা যাচ্ছে না। দেখো স্ক্রিনের দিকে, এখন কি দেখতে পাচ্ছ? না স্যার, দেখা যাচ্ছে না। গবেষণা নকশার স্ক্রিনটি তাহলে শেয়ার, আমি স্ক্রিন শেয়ার দেইনি। স্ক্রিন এখন কি স্ক্রিনটা আসছে? এখন দেখা যাচ্ছে স্যার। শিক্ষার্থীরা আমরা গবেষণা নকশার সংজ্ঞা দেখতে পেলাম, একটু চটজলদি আমরা দেখে নিই। গবেষণা নকশা হলো পরিমিত ব্যয়ে প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত সংগ্রহের পরিকল্পনা গঠন। এর উদ্দেশ্য হতে পারে প্রকল্প পরীক্ষণ অথবা কোন পরিস্থিতির উপর কার্যকারণ সম্পর্ক নির্মাণ। কার্ভিনের সংজ্ঞাটি সহজ করে বলি, রিসার্চ ডিজাইন ইজ দ্য প্ল্যান। গবেষণা নকশা হচ্ছে একটি পরিকল্পনা, স্ট্রাকচার এন্ড স্ট্র্যাটেজি অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ অনুসন্ধানের একটি কৌশল এবং কাঠামো, যেটা কনভিন্স হবে, শব্দটি হচ্ছে কনভিন্স, সো অ্যাজ টু অবটেইন অ্যান্সার, এখানে ভুল আছে, শব্দটি অ্যান্সার টু রিসার্চ কোয়েশ্চেন এন্ড কন্ট্রোল ভ্যালুস। অর্থাৎ গবেষণা নকশা গবেষণা সংক্রান্ত প্রশ্নপত্রের উত্তর পাওয়ার উপায় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করার পরিকল্পনা কাঠামো। আরেকজন গবেষক স্যান্টিস তিনি বলেছেন, গবেষণা নকশা হল মোটামুটি ভাবে গবেষণার স্বার্থ চরিতার্থে পরিমিত ব্যয়ের মধ্য দিয়ে উপাত্ত সংগ্রহ পর্যালোচনার পদ্ধতিগত ব্যবস্থা। সহজ করে বলি, অর্থাৎ আমরা যদি একটি গবেষণা করতে চাই, সেই গবেষণাটি কিভাবে আমার আয়ত্তে নিয়ে আসবো, কিভাবে আমার টার্গেট ফিল আপ করবো, তার জন্য পরিমিত খরচ করে, অল্প পরিমাণ খরচ করে আমি ডাটা কিভাবে সংগ্রহ করবো, বিশ্লেষণ করবো এবং তার মাধ্যমে আমি একটি পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করব। তাই হচ্ছে গবেষণা নকশা। এখন আমরা দেখব গবেষণা নকশা কতগুলো নির্ধারিত প্রশ্নের উপর দাঁড়িয়ে তার ভিত্তি গড়ে ওঠে। সেই প্রশ্নগুলো কিরকম হতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলি। যে একটি গবেষণা হতে হলে কি প্রসঙ্গে গবেষণাটি নির্ধারিত হয়েছে সেটা জিজ্ঞাসা করতে হবে। এই প্রশ্ন কিভাবে কেন নির্ধারিত হয়েছে তা জানতে হবে। এই গবেষণাটি কোথায় কেন্দ্রীভূত হবে সেটা আমরা জানবো। কি ধরনের উপাত্ত এক্ষেত্রে প্রয়োজন তা জানতে হবে এবং কোথায় উপাত্ত পাওয়া যেতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা করতে পারি। কিছু গবেষণা করলাম, আমার উপাত্ত বা তথ্য যা দরকার তা কোথা থেকে আসবে আমি যদি না জানি, তাহলে একজন গবেষক সেখান থেকে সঠিক মাত্রায় উপাত্ত সংগ্রহ করতে পারবেন না, তথ্যাদি বিশ্লেষণ করতে পারবেন না, শৃঙ্খলাবদ্ধ করতে পারবেন না, ফলে গবেষণার ফলাফল আকাঙ্ক্ষিত নাও হতে পারে। তাই কোথা থেকে এই উপাত্তগুলো পাবো সেটা জানাটা অতীব জরুরি। গবেষণায় কোন সময়টি নির্ধারিত হবে সেটা একটা জানতে হবে। অর্থাৎ অনন্তকাল নয়, একটা নির্ধারিত সময় থাকতে পারে, 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস,
এই যে বিষয়টি সেটা জানতে। নমুনা নকশা কি হবে সেটা একটি জিজ্ঞাসা। মোট কথা, গবেষণার উদ্দেশ্যকে অর্জন করার জন্য সুষ্ঠু সঠিক পদ্ধতি ব্যবহার করে গবেষণা সম্পাদন করাটাই হচ্ছে গবেষণা নকশা। তাহলে আমরা এখন বলতে পারি যে একটি গবেষণা নকশা হচ্ছে কেন আমরা গবেষণা করছি, কেন সংস্কৃতি করতে হবে, গবেষণা কোথায় উদ্যোগ হবে, কেন্দ্রীভূত হবে, এই যে উপাত্তগুলো কোথা থেকে আসবে, কতটুকু সময় লাগবে, নমুনার নকশাটাই কি হবে, সকল বিষয় সম্পর্কে এই উদ্দেশ্য অর্জন করার জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করে গবেষণা সম্পাদন করার মানে হচ্ছে গবেষণা নকশা। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আমরা এখন একটু পরে যাই, একটু পরে এই গবেষণা নকশার কতগুলো পর্যায় বা উপাদান আছে, যেগুলাকে আমরা বলি এলিমেন্টস অফ দ্য রিসার্চ ডিজাইন, অথবা আমরা বলতে পারি স্টেপস, অথবা বলবো আমরা স্টেজেস অফ রিসার্চ ডিজাইন। বানানটা ভুল আছে, এটা রিসার্চ ডিজাইন, স্পেলিং মিস্টেকটাকে লক্ষ্য করে বলুন না। গবেষণার শিরোনাম। প্রথমে দেখো যে আমরা এই যে পয়েন্টগুলো আসবে সেগুলো একটু ব্যাখ্যা করি। গবেষণা নকশার অন্যতম পর্যায় হচ্ছে গবেষণার একটি শিরোনাম থাকতে হবে, অর্থাৎ একটি সুন্দর নাম, মানুষের হোক, দেশের হোক, অঞ্চলের হোক, সেটা মানুষকে আকৃষ্ট করে। আমার নাম কি, তোমার নাম কি, এই যে নামের মধ্যে একটি সৌন্দর্যবোধ আছে। ঠিক তাই একটি গবেষণা নকশার প্রথম বিষয়টি হচ্ছে একটি গবেষণার শিরোনাম থাকতে হবে। সেই গবেষণার শিরোনামটি হচ্ছে সৌন্দর্যের একটি বিষয়। আমরা যদি বলি যে কোনো একটি যে শিক্ষিত মানুষ সমাজের কুসংস্কার দূরীভূতের একটি অন্যতম কারণ, তাহলে ধরতে হবে এই শিরোনামটির ফলে একটি সুন্দর নাম এসছে এবং এটা একটি সুন্দর টাইটেল। তাহলে গবেষণার এই শিরোনামগুলোর মধ্যে আমরা আরো বেশি যেগুলো থাকবে, সমস্যা এবং এর প্রভাব বিস্তৃতি, এই জিনিসটা আসবে। সমস্যা সমাধানের যোগ্যতা এই গবেষণা শিরোনামের মধ্যে বোঝা যাবে। গবেষণার বাস্তব উপযোগিতা এবং গুরুত্ব কতটুকু সেটাও এই টাইটেল থেকে আমরা জানতে পারি। গবেষণার তথ্যাবলী সংগ্রহ এবং পরিমাপের যোগ্যতাও এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কৌশল। দ্বিতীয়ত আমরা এই বিষয়টা বলছি গবেষণার বিষয়বস্তুর বর্ণনা অথবা স্টেটমেন্ট অফ দ্য রিসার্চ টপিক। আমরা যে বিষয়টা নিয়ে গবেষণা করব, একজন গবেষক যে বিষয়টা নিয়ে গবেষণা করবেন তিনি সেখানে অনেক অনেক প্রবলেম পাবেন। সকলগুলো প্রবলেমই গবেষণার বিষয় নয়, ঠিক বেছে নিয়ে অনেক অজস্র সমস্যা থেকে একটি বিষয়কে তিনি তুলে ধরবেন। যেমন আমরা যদি বলি একটি উদাহরণের সাহায্যে, ঢাকা শহরের বস্তিবাসীদের স্বাস্থ্যগত সমস্যা, এক্ষেত্রে যদি কোনো একজন গবেষক এই টপিকটি নিয়ে গবেষণা করতে চান, কি বললাম, ঢাকা শহরের বস্তিবাসী এবং তাদের স্বাস্থ্যগত সমস্যা, তাহলে গবেষক এখানে স্পষ্ট করে তুলে ধরতে পারবে বস্তিবাসী কারা, তাদের স্বাস্থ্যগত কি সমস্যা আছে, কি একটি অবস্থায় তারা বসবাস করছে, তাদের জীবনাচরণ কি, ইত্যাদি বিষয়গুলো। তাহলে এটাই হচ্ছে গবেষণা বিষয়বস্তুর বর্ণনাটা চলে আসবে। এটা গবেষণা নকশার একটি অন্যতম ধাপ। তৃতীয়ত আমরা যে বিষয়টাকে দেখব যে গবেষণা নকশার আরেকটি খুব দরকারি উপাদান অথবা উদ্দেশ্য হচ্ছে গবেষণার উদ্দেশ্য কি। It is the objective of the research. আমরা জানি গবেষণা অবশ্যই একটি উদ্দেশ্য নিয়ে করা হয়, সেই উদ্দেশ্যটা অর্জন করাই হচ্ছে গবেষকের একটি সার্থকতা।
সুতরাং গবেষক একটি উদ্দেশ্যকে, যেই উদ্দেশ্যটাকে সামনে নিয়ে তার এই গবেষণাটিকে পরিচালনা করেন, সেদিকে লক্ষ্য রেখে তিনি তার গবেষণা কর্মকে পরিচালনা করেন। তাই সেই গবেষণার উদ্দেশ্যটা কি, গবেষণা নকশার মধ্যে সেটা সুস্পষ্ট করে তুলে ধরতে হবে। অর্থাৎ আমরা যদি বলি যে বস্তিবাসীদের স্বাস্থ্যগত সমস্যা, এটি একটি গবেষণার টপিক, তাহলে এইটার উদ্দেশ্যটা কি সেটাকে তুলে ধরতে হবে। সেই উদ্দেশ্যটা হতে পারে এদের স্বাস্থ্যগত সমস্যার কারণটা নির্ণয় করে কারণ অনুযায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রণয়ন করা। একটা উদ্দেশ্য এটা হতে পারে তাদের জীবনমানকে উন্নত করা, হতে পারে কি পরিমাণ ব্যয় করলে তাদের জীবনাচরণ পরিবর্তন করা সম্ভব। যে কোনো উদ্দেশ্য থাকতে পারে, একটি উদ্দেশ্য থাকতে পারে, দুটি উদ্দেশ্য থাকতে পারে, বেশ কিছু উদ্দেশ্য থাকতে পারে। সুতরাং উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমরা যদি বলি এই বস্তিবাসীদের জীবনাধানের ক্ষেত্রে তাদের মনোদৈহিক অবস্থা, তাদের দৈহিক এবং মানসিক সুস্থতা সম্পর্কিত জ্ঞান থাকা, তাদের পারিবারিক এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়া, তাদের বেতন, মজুরি, আয় ব্যয়, সঞ্চয় ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া, তাদের শিক্ষাগত অবস্থান নিশ্চিত করা, সেগুলো আমরা জানতে পারি। এটা হচ্ছে, আমরা আরেকটি বিষয় দেখব, গবেষণা নকশার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অনুকল্প গঠন, ফর্মুলেশন অফ হাইপোথেসিস। আমরা যদি যে কোনো একটি গবেষক যদি গবেষণা করতে চান, তাহলে একটি অনুকল্প যাচাইয়ের উদ্দেশ্য করে থাকেন এবং কি ধরনের অনুকল্প তা সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবেন। যেমন আমরা যদি একটি উদাহরণ আবার বলি, ঢাকা শহরের শিশু শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা একটি সামাজিক পরীক্ষা। এই বিষয়ের উপর বিভিন্ন পত্র পত্রিকা, ঢাকার বিভিন্ন স্থানে শিশু শ্রমিকদের উপর নির্যাতন, শ্রম শোষণ, দমন ইত্যাদি খবরের ভিত্তিতে অনুকল্প তৈরি করা যায়। যেমন আমরা দেখি যে শিশু শ্রম আছে এবং তাদের উপরে মনোদৈহিক নির্যাতন চলে, তাদের পারিশ্রমিক কম অথবা তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে। এই যে একটি অনুকল্প গঠন করা, অর্থাৎ অনুমান করে নেওয়া কি হতে পারে, এর ফলাফল কি হবে, সেটাই হচ্ছে একটি অনুকল্প। এবং গবেষণা নকশার ক্ষেত্রে এই অনুকল্পটাকে ধরে নিয়ে, মাথায় নিয়ে একজন গবেষক গবেষণা চালিয়ে যান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে প্রত্যয় সময়ের উপর কার্যকরী সংজ্ঞা দান করা। অর্থাৎ আমরা যে কোনো একটি গবেষণার টপিক বা শিরোনাম যে খুঁজে নিলাম, সেই শিরোনাম গুলোর মধ্যে কতগুলো টার্মিনোলজি থাকে, যেগুলোকে আমরা বলি টার্ম অথবা ফেনোমেন। যেমন আমরা যদি বলি ঢাকা শহরের শিশু শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা একটি সামাজিক পরীক্ষা, এই ক্ষেত্রে আমরা কতগুলো শব্দ পাবো, টার্ম পাবো। এই বিশেষ বিশেষ যে স্পেশাল টার্ম, সেগুলো কিভাবে আমরা সংজ্ঞায়িত করব, সেটাই হচ্ছে প্রত্যয় সময়ের কার্যকারী সংজ্ঞাদান। যেমন আমরা বলতে পারবো যে এখানে ঢাকা শহর বলতে আমরা কি বুঝাতে যাচ্ছি, নিশ্চয়ই আমরা সম্পূর্ণ ঢাকার কোনো গ্রামকে বোঝাচ্ছি না, শুধুমাত্র ঢাকার মেট্রোপলিটন অঞ্চল বোঝাতে যাচ্ছি। আর্থসামাজিক অবস্থা আমি বলতে যাচ্ছি তাদের শারীরিক মানসিক অবস্থার পাশাপাশি তাদের পারিপার্শ্বিক অবস্থা। শিশু শ্রমিক, এই শিশু শ্রমিক বলতে আমরা কি বোঝাচ্ছি, একটি নির্দিষ্ট বয়সকে আমরা বলবো, হয়তোবা আমরা বলছি যে 16 বছর বয়সী পর্যন্ত মানুষকে আমরা শিশু বলছি, হয়তো 18 বছর পর্যন্ত বলছি। যাই বলি না কেন, 16ই হোক 18ই হোক, সেটাকে আমরা কার্যকরী সংজ্ঞা বের করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে গবেষক বলে দিতে হবে যে এক্ষেত্রে আমরা শিশু শ্রমিক বলতে বুঝাতে যাচ্ছি যাদের বয়স 8 থেকে 16 বছর অথবা 8 থেকে 18 বছর। তিনি যা বলতে চাচ্ছেন তা নির্দিষ্ট করে বলতে হবে। ঢাকা শহর বলতে সম্পূর্ণ ঢাকার সাভার তাভার সহ নবীনগর সহ কোনো গ্রামকে বোঝাচ্ছে না, মেট্রোপলিটনকে বোঝাচ্ছে, সেটাকে
তুলে ধরে নিয়ে আসতে হবে। আবার আর্থসামাজিক অবস্থা বলতে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টাকে তুলে ধরা হয়নি, বলা হচ্ছে শারীরিক, মানসিক অবস্থার পাশাপাশি তাদের পারিপার্শ্বিক অবস্থাটাকেও তুলে ধরতে বলা হয়েছে। এর মধ্যে তাদের আয় ব্যয়, সঞ্চয়, কাজের ধরন, পরিবেশ, পরিমাণ, মেয়াদ, মালিক এবং শ্রমিকদের যে সম্পর্ক, সেগুলোও চলে আসবে। তাহলে আমরা এই যে বিষয়গুলোকে দেখলাম, সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কনসেপ্ট গুলাকে সুন্দর মধ্যে ডেফিনেশন দিতে হবে। এখন আমরা দেখব গবেষণার যৌক্তিকতা, দ্যাট মিনস রেশনালিটি অফ দ্য রিসার্চ। কেন এই গবেষণাটি করা হচ্ছে সেটার একটা যৌক্তিকতা থাকতে হবে। সেই যৌক্তিকতাটাকে অবশ্যই রিসার্চ ডিজাইনের মধ্যে তুলে নিয়ে আসতে হবে। যেমন আমরা এখানে বলবো যে এই গবেষক যে বিষয়টি নিয়ে গবেষণা কার্য চালাচ্ছেন তাকে তুলে ধরতে হবে এই গবেষণাটি তিনি কেন করছেন, এই গবেষণাটির ভবিষ্যতে প্রয়োজন কতটুকু রয়েছে, সমস্যাটা আসলে কতটুকু গভীর, এর সমাধানের আদৌ দরকার রয়েছে কিনা, গবেষণাটা ভবিষ্যতে কোনো কাজে আসবে কিনা, কাজে এসে থাকলে পরবর্তীকালে সেটা কতটুকু কাজে আসবে, এই সকল বিষয়গুলো তুলে ধরতে হবে গবেষণা। অর্থাৎ গবেষণার যৌক্তিকতায় যদি না থাকে তাহলে যেন তেন বিষয় নিয়ে একজন গবেষক গবেষণা করতে পারেন না, সেটার চাহিদা থাকবে না। তাই গবেষণা নকশার মধ্যে মৌখিকভাবে গবেষণার যৌক্তিকতাটাকে ব্যাখ্যা করতে হবে। গবেষক কেন এই বস্তুবাসীদের জীবন মান নিয়ে কথা বলতে যাচ্ছে, তারা তো সমাজের একটি অংশ, বৃহৎ অংশকে বাদ দিয়ে কিছুতেই সামগ্রিকভাবে উন্নয়ন করা সম্ভব নয়। তাই গবেষণার যৌক্তিকতা আছে, থাকবে এটি গবেষককে তার গবেষণার যৌক্তিকতার মধ্যে ব্যাখ্যা করবে। আরেকটি অংশে আমরা কথা বলবো এখন তথ্যের উৎস। আমরা জানি যে কোনো কিছুরই কাঁচামাল হচ্ছে তথ্য বা উপাত্ত। এই তথ্য বা উপাত্তগুলো কি আমরা জানি যে কোনো বিষয় জানা হচ্ছে তথ্য, আর জানাগুলাকে যখন আমরা বিভিন্ন ধরনের সংখ্যাত্মকভাবে প্রকাশ করি, গুণাত্মকভাবে প্রকাশ করি, তখন তাকে আমরা বলি উপাত্ত। এবং এগুলো হচ্ছে কাঁচামাল গবেষণা। কিছুতেই এই কাঁচামাল ছাড়া গবেষণা করা সম্ভব নয়। এবং এই উপাত্তগুলো দু ধরনের বিষয় থেকে আসতে পারে, তোমরা আগেই জানো, সেটা প্রাথমিক উৎস থেকে আসতে পারে এবং মাধ্যমিক উৎস থেকে আসতে পারে। যেমন প্রাথমিক উৎস বলতে আমরা বুঝতে যাচ্ছি গবেষণাটি যখন সরাসরি উচ্চতার কাছ থেকে আদায় করবে, অথবা একজন গবেষক মাঠ পর্যায়ে যে বিভিন্ন তথ্যপত্র তুলে নিয়ে আসেন এবং সেগুলোকে বিশ্লেষণ করে থাকেন, তখন তাকে আমরা বলি পক্ষান্তরে মাধ্যমিক উপাত্ত, সেকেন্ডারি ডাটা বলতে আমরা বুঝি যে সকল ডাটাগুলো পত্র পত্রিকা, ডায়েরি ইত্যাদি বিষয়ের মধ্যে বিরাজমান রয়েছে, পূর্বের গবেষণার মধ্যে রয়েছে, সেখান থেকে যখন আমরা সংগ্রহ করি এবং প্রয়োজনে ব্যবহার করি, তখন তাকে আমরা বলি মাধ্যমিক উপাত্ত। হতে পারে বই পুস্তক, গবেষণা কর্ম, দলিলপত্র ইত্যাদি। গবেষণা নকশার মাধ্যমে জানতে হবে। উপাত্ত সংগ্রহের সঠিক পদ্ধতি নির্বাচন, সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ ডাটা কালেকশন, এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কথাটি বলছি কি যে অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ ডাটা কালেকশন, যেটাকে সংক্ষেপে লেখা হচ্ছে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ডাটা মেথড। তাহলে আমরা কোন পদ্ধতিটা এখানে ব্যবহার করব, সেই পদ্ধতিটা অবশ্যই জানতে হবে। গবেষণা নকশা কিভাবে, কোন পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত, সে সম্পর্কে বর্ণনা থাকতে হবে। উপাত্ত সংগ্রহের পদ্ধতি পর্যবেক্ষণধর্মী হবে নাকি পরীক্ষণমূলক হবে, সেই ক্ষেত্রে স্পষ্ট বিষয়টি গবেষণা নকশায় উল্লেখ থাকবে। কি ধরনের সমস্যা গবেষক তুলে ধরতে চান, সেটাও এখানে তুলে ধরতে হবে। পরবর্তীতে আরেকটি ধারণা বা ধাপ হচ্ছে সমগ্র এবং
নমুনা নির্বাচন। গবেষণার এই পপুলেশন এবং সিলেক্টিং স্যাম্পল, আমরা জানি যে পপুলেশন বলতে আমরা সমগ্রকে বোঝাচ্ছি, আর স্যাম্পল মানে হচ্ছে নমুনা। এই যে ব্যাপক সংখ্যক উপস্থিতি রয়েছে তথ্যের, তার সমন্বিত রূপকে আমরা বলছি পপুলেশন বা সমগ্র। এই পপুলেশন বলতে শুধু জনগণকে বোঝাচ্ছি না, সম্পূর্ণ তথ্যের বা উপাত্তের ভান্ডার, এবং সেই সমগ্র থেকে লক্ষ কোটি নয়, কোনো একটিকে স্যাম্পল হিসেবে নেওয়াটাই হচ্ছে নমুনা। এবং আমরা নমুনা নির্বাচন করার সময় কৌশলী হতে হবে। যেমন আমরা যদি দেশের আর্থসামাজিক অবস্থা জানতে চাই, সম্পূর্ণ দেশ থেকে ডাটা আমরা নিতে পারি না, সম্পূর্ণ দেশকে কয়েকটি অঞ্চলে র্যান্ডম বেসিসে আমরা ভাগ করে নিয়ে সেখান থেকে কোনো একটি বিভাগের একটি জেলার, দুটি উপজেলা, একটি ইউনিয়ন, এরকম ভাবে ভেঙে নিয়ে আমরা সম্পূর্ণ দেশ সম্পর্কে একটি মন্তব্য বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, এবং সেখান থেকে সেটাকে বলা হয় নমুনা নির্বাচন। উপাত্ত সংগ্রহ, ডাটা কালেকশন। এই ক্ষেত্রে একজন গবেষক জানবেন, তাকে ব্যাখ্যা করতে হবে রিসার্চ ডিজাইন বা গবেষণা কর্মে, যে কিভাবে তিনি উপাত্তগুলা সংগ্রহ করবেন, তা পূর্ব থেকেই তিনি নির্ধারণ করবেন। তিনি প্রাক পরীক্ষার মাধ্যমে নির্ধারিত কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো উপাত্ত সংগ্রহের সুনিশ্চিত মাধ্যম হিসেবে কাজ করবে, এবং মূল্যবান ভ্রান্তিগুলো কাটিয়ে উঠতে এই উপাত্ত সংগ্রহের প্রাক চিন্তা থাকাটা খুব জরুরি। আমাদের কাছে যদি পূর্ব থেকে কোনো ধরনের ধারণা থাকে উপাত্ত সংগ্রহ কিভাবে করব, তাহলে আমার জন্য সুবিধা হবে, কোনো ধরনের ভ্রান্তি বা এরর ছাড়াই আমি উপাত্তগুলা সঠিকভাবে সংগ্রহ করতে পারবো, এবং সেগুলো নিখুঁত হবে, বিশ্লেষণ করতে সুবিধা হবে, এবং শৃঙ্খলাবদ্ধ করে সারণীবদ্ধ করে সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে একজন গবেষক। পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বা উপাদান হচ্ছে উপাত্ত প্রক্রিয়াকরণ বা ডাটা প্রসেসিং। এই ডাটা প্রসেস করাটাও একজন গবেষকের গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে উপাত্ত প্রক্রিয়াকরণ, এটা গবেষকের একটি অন্যতম কাজ, এবং গবেষণা নকশার একটি জরুরি বিষয় এটা। ফলাফল উপস্থাপন বা প্রেজেন্টেশন অফ দ্য রেজাল্ট। প্রেজেন্টেশন স্পেলিং ভুল আছে, প্রেজেন্টেশন আমরা একটু দেখে নিবি, PRESEN কিন্তু যে হয়েছে সরি। তো ফলাফল উপস্থাপন এটা একজন গবেষকের খুব গুরুত্বপূর্ণ গবেষণা নকশার ধাপ। এই যে গবেষণা শুরু থেকে তিনি চালালেন, বিষয়টি ছিল প্রবলেম, ডাটা সোর্স অ্যানালাইসিস, ডাটা কালেকশন মেথড, রেশনালিটি অফ দ্য রিসার্চ, গবেষণা নকশার যৌক্তিকতা, এবং গবেষণার উদ্দেশ্য কি ছিল, সবকিছু তিনি করলেন। সবকিছু করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি ফলাফল পাওয়া। ফলাফল ছাড়া কোন গবেষণা সঠিক মূল্যায়িত হতে পারে না। তাই ফলাফল বা প্রেজেন্টেশন অফ দ্য ডাটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গবেষক খুব সুন্দর করে যা পেলেন, গবেষণা করে তিনি কি পেলেন, কি সুপারিশ, সবগুলো প্রাপ্তিগুলা কি, বস্তিবাসীদের স্বাস্থ্য সমস্যা, কি কারণে স্বাস্থ্য সমস্যা, ফলাফল কি হলো, যাদের আয় কম তাদের কি পরিমাণ, যাদের আয় একটু বেশি তাদের কি পরিমাণ, সমাধানের পন্থা, অনেক বিষয় কিন্তু এখানে চলে আসবে। তাই এই সকল বিষয় গবেষক তার গবেষণা নকশার মধ্যে তুলে ধরবেন। যখন তিনি তার এই সকল জিজ্ঞাসাগুলাকে, প্রাপ্তিগুলাকে
শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যা পেলেন সবকিছু পুঙ্খানুপুঙ্খানু ভাবে গবেষণার মাধ্যমে তাকে বলা হয় প্রেজেন্টেশন। গবেষণাকে ফলাফলগুলোকে উপস্থাপন করা, এবং সেটা যদি হয় পরবর্তীকালে আমরা এটাকে আবার সেকেন্ডারি ডাটা মাধ্যমিক উপাত্ত হিসেবে ব্যবহার করে নতুন ভাবে আমরা কাজকর্ম করতে পারি, এবং এটা আমাদের পরবর্তীকালে গবেষণা কাজ করতে সহায়তা প্রদান করে থাকে। আমরা গবেষণা নকশা বর্ণনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি অন্যতম উপাদান অথবা ধাপ যদি হয় সেটা হচ্ছে সময়সূচি, যেটাকে আমরা বলি টাইম শিডিউল। একটি গবেষণা করতে হলে গবেষককে একটি সময়সূচি নির্ধারণ করতে হবে, কতদিন তার সময় লাগবে, 2 দিন, 5 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস, অর্থাৎ গবেষণার ব্যক্তি অনুযায়ী সময় ব্যক্তিটাকে খুঁজে নেবেন, এবং সেখানে একটা সময় ব্যক্তি সেই গবেষণাটাকে সম্পাদন করার চেষ্টা করবে। গবেষক কোন কোন কাজ কিভাবে করবে, কতদিনের মধ্যে কতদিন করবে, সেটা যদি তিনি আগাবেন, সেই সময় গবেষণাটি সঠিকভাবে সম্পাদিত হবে। এবং এটাই টাইম শিডিউল একজন গবেষকের জন্য অনুসরণ করা খুব দরকার। সবকিছুর মূলে আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাজেট। BUDGET, স্পেলিং মিস্টেক গুলোকে তোমরা দেখে নিবে, বিভিন্ন ভুল হয়ে গেছে অনেক বেশি। আমরা বাজেট গুলোকে দেখবো যে কোনো একটি গবেষণা কর্ম সম্পাদন করতে হলে বাজেট বা ব্যয় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কি পরিমাণ খরচ হবে, কিভাবে সেটা মিট আপ করতে হবে, আমরা ডাটা কালেকশনের জন্য কি পরিমাণ খরচ করবো, আমরা উপাত্ত সংগ্রহের জন্য কি পরিমাণ সম্মান বেতন করবো, এর জন্য কি পরিমাণ খরচ যাবে, প্রিন্টিং এর জন্য কি পরিমাণ খরচ যাবে, সেটা যদি মাঠ পর্যায়ে করার জন্য অনুসন্ধান কি হতে পারে, উপকরণের জন্য ব্যয় কি হতে পারে, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু ভাবে তুলে ধরতে হবে। লাখ খরচ কি হতে পারে, সবকিছু বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে একটা বিষয় গবেষণা সম্পাদন করার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে আগাবো, কোন সময় গেলে আমার কিভাবে খরচ হবে, সময়টার সোর্স খরচ থেকে আসবে, খরচের যোগান কোথা থেকে আসবে, গবেষক গবেষণা নকশার মাধ্যমে সুন্দরভাবে সেই জিনিসটা তুলে ধরে। আমরা গবেষণা নকশার শেষ পর্যন্ত সর্বশেষ গবেষণা নকশার আরেকটি ধাপ বা পর্যায়ে হচ্ছে অথবা অনেক সময় বলি রেফারেন্সেস। এই যে গ্রন্থপঞ্জি বা বিব্লিওগ্রাফি, তারও একটি পন্থা আছে। গ্রন্থপঞ্জিটা কিভাবে লিখতে হবে, ব্যক্তির নাম আগে না পুস্তকের নাম আগে, পৃষ্ঠা কোথায়, ইত্যাদি বিষয়গুলো, বাংলাটা আগে হবে না ইংরেজিটা আগে হবে, অর্থাৎ এমনি ভাবে ধাপে ধাপে গুছিয়ে নিয়ে সেটাকে সাজিয়ে উপস্থাপন করাটা হচ্ছে বিব্লিওগ্রাফি। আমরা এই গবেষণা করতে যে কি কি পড়েছি, কার কার পুস্তক পড়েছি, সেকেন্ডারি ডাটা কোথা থেকে নিয়েছি, সকল বিষয়গুলো ক্রোনোলজিক্যালি সাজিয়ে উপস্থাপন করার নাম হচ্ছে বিব্লিওগ্রাফি। এবং এই বিব্লিওগ্রাফির মাধ্যমে আমরা একটি গবেষণাকে পরিণতি প্রদান করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা আজকে একটি গবেষণার ধাপ বা নকশাগুলাকে তুলে ধরার চেষ্টা করলাম, এর বিভিন্ন স্তর বা উপাদানগুলাকে দেখলাম। তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন থাকলেও সেটা আমাকে জিজ্ঞাসা করবে, আমরা কথা বলবো। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আমরা পরবর্তী না থাকলে আমরা আবারও প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ রিসার্চ ডিজাইন। আমরা একটা গবেষণা করলাম, কেন করবো, তার নিশ্চয়ই গুরুত্ব আছে বা প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজনীয়তাগুলো কি, কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য গবেষণা করা হয়। আমরা আসুন আমরা তুলে ধরবো গবেষণা নকশার প্রয়োজনীয়তাগুলো কি, কেন এই গবেষণা নকশা দরকার, সেগুলোকে জানার চেষ্টা করি।
প্রথমে আমরা দেখব গবেষণা নকশা যে কোনো গবেষণাকে সহজে ও মসৃণ ভাবে বহন করে নিয়ে যেতে সহায়তা করে। অর্থাৎ একটি গবেষণা নকশা যদি না থাকে তাহলে একজন গবেষক সুন্দরভাবে সেটাকে চালিয়ে নিতে পারে না। তাই গবেষণা নকশা যদি থাকে স্মুথলি গবেষণা চালিয়ে দিতে পারেন এবং এতে করে একটি সফল পরিণতি হওয়ার সম্ভাবনা থাকে। গবেষণা নকশা গবেষণা ক্ষেত্রে অধিক তথ্য প্রদান করে এবং বিনোদনের সঙ্গে এবং অর্থায়নের মাধ্যমে সেটা সম্পাদিত হয়। আমার যদি একটি পরিকল্পনা না থাকে, ডিজাইন যদি না থাকে কোনো গবেষণা, তাহলে সেটা অনেক সময় নষ্ট করবে, তথ্যের মধ্যে সমস্যা হবে, সেটা হয়তো ব্যয়বহুল হয়ে যাবে, গ্রহণ করা সম্ভব হবে না, ইত্যাদি কারণ থাকতে পারে। সেক্ষেত্রে যদি একটি গবেষণার নকশা উপস্থাপন করে অনেক তথ্য গুছিয়ে রাখতে পারেন, অনেক তথ্য পাবেন, তথ্যগুলাকে প্রক্রিয়াবদ্ধ করতে পারবেন এবং সেক্ষেত্রে তার বেশি সময় লাগবে। অল্প সময়ে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে পরিসংখ্যানিকভাবে সেটাকে প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে খরচ বা বাজেট সেক্ষেত্রে একটু সাশ্রয়ী হবে। গবেষণা নকশার আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে কম ব্যয় এবং খুব কম পরিশ্রম। একটি গবেষণা নির্মাণের জন্য সহায়ক। আমরা যদি বলি যে কম ব্যয় কম পরিশ্রমে একটি বাড়ি নির্মাণের জন্য একটি দক্ষ ব্লু প্রিন্ট তৈরি করা, আর এই ব্লু প্রিন্ট তৈরি করাটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লু একটি বিল্ডিং কিভাবে হবে, কোথায় হবে, ম্যাটেরিয়ালস কতটুকু হবে, সাহিত্য কি দাঁড়াতে পারে, ডিউরেবিলিটির অবস্থা কি হবে, সবকিছু আমরা। প্রিয় শিক্ষার্থী, সময়ে আমরা আবারও চলে আসি। আমরা গবেষণা নকশা নিয়ে কথা বলেছিলাম। আমরা সেখানে বলেছি গবেষক সুন্দরভাবে তার গবেষণা করার জন্য গবেষণা নকশার আরেকটি গুরুত্বপূর্ণ দরকার প্রয়োজন হচ্ছে, যেটা না বললেই নয়, গবেষণা নকশার প্রারম্ভে গড়ে ওঠার ফলে উপাত্ত সংগ্রহে কি পদ্ধতি ব্যবহৃত হবে এবং উপাত্ত পর্যালোচনায় কি কৌশল প্রয়োজন, গবেষণার উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে গবেষক কোন কোন দিকে গুরুত্ব দিতে হবে, কত সময় এবং অর্থ এতে ব্যয় হতে পারে, এই সমস্ত বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারে। অর্থাৎ সবকিছুর মূলই হচ্ছে যে গবেষক যখন গবেষণা করবেন তিনি কোন পদ্ধতিটা ব্যবহার করবেন। আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার। এবং কি কৌশল প্রয়োজন, গবেষণার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গবেষককে কোন দিকে গুরুত্ব দিতে হবে, সময় কতটুকু, কি পরিমাণ ব্যয় হবে, এই জিনিস সম্পর্কে স্পষ্ট করে ধারণা পাওয়া যায়। গবেষণা নকশা গঠনের মাধ্যমে গবেষণা ক্ষেত্রে সম্ভাব্য ভুল সংশোধনের মাধ্যমে গবেষণাকে সঠিকভাবে পরিচালনা করা যায়। অর্থাৎ যদি একটি নকশা থাকে, মানচিত্র থাকে, তাহলে আমরা কোন পথে আগাবো সেটা সহজে সিদ্ধান্ত নেওয়া যায় এবং এতে করে ভুলের সম্ভাবনা কম থাকে। সঠিক পন্থা সঠিক উপায়ে গবেষণা সম্পাদন করার জন্য গবেষণা নকশা খুব দরকারি। তাছাড়া গবেষণা নকশার মাধ্যমে গবেষণার ভিত্তি নির্ভরতা অনেকখানি বৃদ্ধি পেতে পারে, কেননা গবেষণার প্রতিটি স্তরে প্রয়োজনীয় কৌশল ব্যবহৃত হওয়ার ফলে সাধারণ ভুল ত্রুটিগুলো হ্রাস অনেকাংশেই হ্রাস, গবেষণার মান সুন্দর হয়। তো শিক্ষার্থীরা, আজকের এই শ্রেণী পাঠে আমরা প্রথম থেকে শুরু করে গবেষণা নকশা বলতে আমরা কি বুঝি দেখলাম। আমরা গবেষণা স্তরগুলো দেখলাম,
শুরু থেকে একেবারে টাইটেল অফ দা রিসার্চ থেকে শুরু করে বিব্লিওগ্রাফি পর্যন্ত, এবং সর্বশেষে আমরা এসে দেখলাম যে গবেষণা নকশার প্রয়োজন বা গুরুত্ব কতটুকু সেই জিনিসগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ, আমরা পরবর্তীতে আরো আবার ক্লাস করব। তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাধারণ জীবনযাপন করবে। তোমাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার।